এখন মোটামুটি মানে সকাল 9:30 মতো বাজে। আর আজকে সোমবার, আজকে বেরিয়েছি চোখের ডাক্তারের কাছে যাব। মানে গত বুধবার আমার চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। এবার গত বুধবার যেদিন বাবার অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমি চোখের ডাক্তারের জন্য বেরিয়েছিলাম, আর বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্যই আমি চলে যাই মেদিনীপুর বাবাকে নিয়ে। আর চোখের ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয়নি। তো অনেক কষ্টে গতকাল ডাক্তারবাবুর কাছে রিকোয়েস্ট করে নাম লিখিয়েছি। আজকে যাব ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে পৌঁছানোর টাইম ছিল 10টার সময়, এখন এখানেই 9:30 বেজে গেছে। এখনও কুয়াশাটা দেখো, মানে চারদিকে এখনও ঢেকে আছে, সূর্য মামার কোনো দেখা নেই। আর ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, হাতটা আমার পুরো কেঁপে যাচ্ছে। এগরা পর্যন্ত সাইকেল চালিয়ে যাব কীভাবে সেটাই ভাবছি। এদিকে বাড়িতে বাবা উঠেনি, মানে বাবাকে উঠানো হয়নি, মশারি থেকে বাইরে বের করা হয়নি বাবাকে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে যায় বলে। আর কোনো রকমে বেরিয়ে এসেছি। মা আছে আজকে বাবার কাছে। মানে অনেকটাই সমস্যা হবে মায়ের, কারণ বাবাকে তোলা, তারপরে খেতে দেওয়া, বাথরুমে যাওয়া, সব কিছু অনেক সমস্যা হবে। তারপরেও যেতে হবে, কারণ আমারও তো চোখের সমস্যা, চোখের ডাক্তারকে না দেখালে হবে না। তো যাই। আর এই যে ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা, এতে কী যে কষ্ট হচ্ছে তো বলে বোঝাতে পারবো না। হাতটা পুরো আমার কুঁকড়ে যাচ্ছে। এতগুলো পোশাক পরেছি, মাথায় টুপি পরেছি, তারপরে জ্যাকেটে টুপি দিয়েছি, তারপরেও আর বিশেষ করে কুয়াশাটা এত, রোদটা বেরোলে তবুও একটু শান্তি হতো। আর সাক্ষী যাচ্ছে সাথে, কারণ সাক্ষী ছাড়া আমি নিরুপায়, সাক্ষীকে আমাকে সাথে নিতেই হবে। তো দেরি না করে, কথা না বাড়িয়ে, 9:30 অলরেডি হয়ে গেছে, আমি যাই। গিয়ে কখন পৌঁছাবো, কি করব, আমার মাথা কিছু কাজ করছে না। তো যাই, আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করবো, দেরি তো হয়ে গেল, তবু কি হয় দেখি। তো চলুন যাই। পৌঁছে গেছি এগরাতে, সাইকেল স্ট্যান্ডে সাইকেল রেখেছি। আর ভীষণ পরিমাণে ঠান্ডা। হেঁটে হেঁটে যাচ্ছি মেন রাস্তা পর্যন্ত, সেখান থেকে টোটো ধরে যাব খড়গপুর বাস স্ট্যান্ড। হ্যাঁ, খড়গপুর বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস ধরে কাঁথি। এখন বাজে 9:52, আমাদের 10টায় ঢোকার কথা ছিল। ভীষণ পরিমাণে ঠান্ডার জন্য যেতে অনেকটাই দেরি হয়ে গেল। সাকি, ডাক্তারবাবু আজকে দেখা পাবো তো? পাবো? চলো দেখা যাক কী হয়। সাক্ষীর পরিচিত বাস পেয়ে গেছি, জানা বাস, যেটাতে করে সাক্ষী রেগুলার যেত। কোথায়? কাঁথি যেত। তো সেই বাসে বসে পড়েছি। 10টা বাজতে, এটা আধ ঘন্টায় পৌঁছে দেবে তো? আধ ঘন্টাও লাগেনি না? আধ ঘন্টা লাগে। তো যাই হোক, পৌঁছে যাবো কাঁথিতে। তো দেখা যাক কখন পৌঁছাই। আর আমি কি একবার ফোন করে নেবো? 10টার সময় আমাদের পৌঁছানোর কথা ছিল, যে 10টার সময় ফোন করতে বলছিল। 10টার সময় কি একবার ফোন করে নেবো? আচ্ছা, হোক, আস্তে আস্তে আমরা যাই। খড়গপুর বাইপাসে নেমে, কাঁথি খড়গপুর বাইপাসে নেমে এবার ওনারে যাচ্ছি আলো ফেরার দিকে। আর দেরি হয়ে গেল, মানে 10টায় পৌঁছানোর কথা, 10টা 45 হয়ে গেছে। কী হয় দেখা যাক। কারণ টোটোওয়ালা প্যাসেঞ্জার ভর্তি করছে, একদম ফুল করে তবেই নিয়ে যাচ্ছে। যাই হোক, পৌঁছে যাক। চোখের ডাক্তার মোটামুটি দেখানো শেষ হলো। ডাক্তারবাবু বললেন যে এটা তো সমস্যা আমার কন্টিনিউ চলতেই থাকবে, কম বেশি ঠান্ডা হলেই। তো দুটো ড্রপ আছে, চললে ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে বাম চোখটায় আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না বর্তমান। ধীরে ধীরে ওষুধটা নিলে বলছেন ডাক্তারবাবু যে ঠিক হয়ে যাবে। তো ওষুধটা ছাড়া যাক। আর এখান থেকে যেতে হবে অনেকটা স্ট্যান্ডে, টোটো নেই, অপেক্ষা করতে হবে টোটো আসার জন্য। টোটো এলে তারপর যাবো না কি সাকি। ডাক্তারবাবুকে দেখিয়ে চলে এসেছি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। একটু খেয়ে নিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে যায়। ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে কাঁথির সে বিখ্যাত মানপুর হোটেলে একটু ভাত খেয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাসে বসলাম। দীঘা মেদিনীপুর বাসে যাবো এগরা। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বাড়ি পৌঁছতে সেই বিকাল হয়ে যাবে থাকে। তো বাবা মা কী করছেন কে জানে, মা কতটা কী করতে পারছে বাবার জন্য কে জানে। আর এদিকে যা গাড়ির হরেন দিচ্ছে, বাড়ি ফিরে। আর
যাই হোক, রাত এখন 11টার মতো বাজে। 11টা প্রায় 12টা। 12টা বাজতে যায়। এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, কারণ আজকে আমরা এসছি কাঁথি থেকে। বাড়ি পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 5টা নাগাদ পৌঁছেছি। তারপরে বাড়িতে এসে বিভিন্ন রকম সমস্যা সমস্যা বলতে বাবাকে খাওয়ানো, বাবাকে শুইয়ে দেওয়া, আর বাবাকে পরে বাবা আবার বাথরুম গেলেন। তারপর আমি ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করতে করতে বিভিন্ন মানুষ ফোন করে কথাবার্তা বলি, তার জন্য অনেকটাই টাইম চলে যায়। আর এসে বাড়িতে ভিডিও করিনি, কারণ সকালবেলা যে গেছিলাম ভীষণ ঠান্ডার মধ্যে গেছিলাম। আর ডাক্তারবাবু বলেছেন একদম ঠান্ডা লাগাতে না। আর চোখের যেটা আমার সমস্যা, সেই সমস্যাটা ডাক্তারবাবু বললেন যে কম বেশি এই সমস্যাটা হবে ঠান্ডা পড়লে। তো খুবই সাবধানে থাকতে হবে, বিশেষ করে ঠান্ডার সময় আমাকে কোথাও বেরোলে সাইকেলে, কোথাও বেরোলে চশমা ব্যবহার করতে বলেছেন, যাতে ঠান্ডা যে বাতাসের এটা চোখে যাতে না লাগে। তো সেই সব ব্যাপার। আর মেনলি একটা কথা উঠছে যে বাবাকে দুয়ারে শোয়ানো হচ্ছে, ঘরে শোয়ানো হচ্ছে না কেন? অ্যাকচুয়ালি আমাদের ঘরের পেছন দিকে যে দিকটা, পুরোটাই ঘরটা আমাদের বেশিরভাগই 70% টিন দিয়ে ঘেরা আছে। আর বাদ বাকি সামনের দিকটা, গরুর দিকটা, ওই দিকটা মানে বাঁশের বাতা দিয়ে সুন্দর করে করা আছে। আর চট ছাড়া হয় শীতের সময়, যাতে ঠান্ডাটা না ঢোকে। এবার একটাই রুম আমাদের। তার বাবাকে এই রুমে শোয়াচ্ছি না কেন, এটা নিয়ে অনেকেই অনেক কমেন্ট করছেন, অনেকে এক একজন বলছেন, এক দুজন বলছেন। অ্যাকচুয়ালি বাবাকে যদি আমি এখানে শোয়াই তাহলে আমি শোবো কোথায়? কারণ আমার একটা বিছানার সেট আপ আলাদা লাগে। 5টা এরকম একটা গদি লাগে, গদি দেওয়া আছে, গদি লাগে। তারপরে 4টা 5টা বালিশ লাগে আমার। সব মিলিয়ে একটা সেট আপ লাগে। সেটা নিয়ে আমি কোথায় শোবো? আর আমি সব জায়গায় খাটে টাটে শুতে পারি না, কারণ আমার শোয়ার মানে অনেক রকম সুবিধা অসুবিধা মেনটেন করে আমাকে শুতে হয়। তো সেই সব গেল। আর দ্বিতীয় কথা, আমি যদি দুয়ারে শুই, বাবার বাতের সমস্যা নয়, আমার মতো অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিস বা বাতের সমস্যা নেই। বাবার যেটা হাড় ভেঙেছে, বা বাবা মা বরাবর এইখানে শুয়ে আসছেন। এবছর মা বাবাকে পেছনেই করে দেওয়া হয়েছে, যেখানে ঠান্ডা কম, মানে চারদিক ঘেরা একদম সেখানে। কিন্তু হঠাৎ বাবার এরকম দুর্ঘটনা হওয়ার জন্য বাবাকে আলাদা শুতে হচ্ছে। কারণ কি, একটা লেপের ভেতরে বা একটা খাটে বাবার আর মা দুজনের শোয়ার খুব অসুবিধা হবে, তার জন্য বাবাকে আলাদা শুতে হয়েছে, সেখানেই শুচ্ছেন বাবা। আর বাবা কে ঘরে শুয়ে আমি যদি দুয়ারে শুই, আমার ভীষণভাবে আমার যে অসুখটা আছে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। তখন আমাদের পরিবারটা যে 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 পরিমাণ মানে যাই হোক চলছে, সেটাও চলবে না। কারণ কি, বাবা অসুস্থ হয়ে পড়েছে, এবার আমিও যদি সেই রকমই অসুস্থ হয়ে পড়ি, তাহলে কে কি করবে কোনো রাস্তা থাকবে না। তো সেই কারণে বাধ্য বাবাকে সেখানে শুতে হচ্ছে। আর এই বছর আমাদের একটা সরকার থেকে ঘর দেওয়ার কথা ছিল। যদি ঘর দিত তাহলে একটা প্ল্যান ছিল ওইদিকে একটা রুম করার। কিন্তু আজ পর্যন্ত ঘরের কোনো টাকাও ঢুকছে না, কিছু হচ্ছে না। তো আশা কম ঘর দেওয়ার। তো সেই ব্যাপারটা কি, আমরা এতটাই অভাগা, হতভাগা, আহ, এতটাই আমি নিজেকে কুসন্তান হিসেবে বলি। কারণ যে আজকে বাবার এরকম একটা সিচুয়েশনেও বাবাকে আমি ঘরে না শোয়াতে পেরে দুয়ারে শুয়ে রাখছি, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। কারণ কষ্ট হলেও আমি নিরুপায়, কারণ আমি যদি দুয়ারে শুই তাহলে আমারই ভীষণভাবে এই রোগটা বেড়ে যাবে। কি করব কি না করবো কিছু খুঁজে পাচ্ছি না। যাই হোক, এত কিছুর পরেও লড়াই করে বাঁচতে হবে। কারণ দিনের শেষে হাতে গুনতি কয়েকটা মানুষ ছাড়া পাশে কিন্তু কেউ থাকে না। আজ থেকে আমার যখন অপারেশন হয়েছিল 2021-এর, আজকের একটা ঘটনা আমার মনে পড়ে গেল বলছি। তখন আমার সঙ্গে অপারেশনের ওইখানে সৌমেন ছিল, তাই সৌমেনকে সবাই বাহবা জানাচ্ছিল, সাধুবাদ জানাচ্ছিল যে সৌমেন সত্যি খুব ভালো মানুষ, সৌমেনের মতো বন্ধু পাওয়া কঠিন ব্যাপার। এটা নিয়ে আমার আরো কয়েকটা কাছের বন্ধু ছিল, যারা আমার ওই মানে সিচুয়েশনে অনেকটাই হেল্প করেছিল।
তাদের খুব খারাপ লেগেছিল যে সবাই সৌমেনের প্রশংসা করছে, কেন আমাদের প্রশংসা করছে না। এই কারণে এই কথাটা বলছি, আজকের ডেটে আমার সমস্ত ভিডিওর কমেন্টে সবাই সঞ্জীবের প্রশংসা করছে। কারণ কি, সঞ্জীব আমাদের সঙ্গে ছিল, বাবার সঙ্গে রাতে ছিল। বিশেষ করে রাতগুলোতে যেখানে পেশেন্টের কাছে থাকাটা অনেকটাই কঠিন, সেখানে রাতে ছিল সঞ্জীব। সবাই সঞ্জীবের প্রশংসা করছে। এটা শুনে কিন্তু আমার বন্ধু সৌমেন একটু রাগও করেনি, কষ্টও পায়নি। ইভেন সৌমেন কিন্তু পিছন থেকে অনেকটাই হেল্প করছে, যেটা হয়তো ক্যামেরার আড়ালে হেল্প করছে। তো হয় না সিচুয়েশন, যেই মুহূর্তে যখন যেটা ঘটে সেই মুহূর্তে যে তার সঙ্গে থাকে, সামনে বিশেষ করে ফ্রন্ট ক্যামেরার সামনে, তখন সবাই তার কথাই বলে। তার মানে এটা নয় যে পেছন থেকে আর কেউ হেল্প করছে না, সবাই পাশে পাশে দাঁড়িয়েছেন, সবাই পাশে আছেন। সৌমেন যেরকম আমার পাশে দাঁড়িয়েছে সেরকম সবাই, আহ, কেউ আর্থিকভাবে পাশে দাঁড়িয়েছেন, কেউ মানসিকভাবে পাশে দাঁড়িয়েছেন, কেউ মনোবল বাড়িয়েছে, কেউ প্রত্যেকটা মুহূর্তে ফোনে খবর নিয়েছেন। এটা আরেকটা কমেন্ট দেখেছিলাম যে আমাদের নাকি মানে বিয়ের পরে অনেকটাই আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশন খারাপ হয়েছে। আচ্ছা বলুন তো, আমি যতবারই অসুস্থ হয়েছি, আমার ডাক্তারের কাছে যাওয়ায় বা আমার বিশেষ করে এতে যাওয়ায় কে গেছে? হয় আমার বাবা গেছে, ঠিক আছে, আর না হয় অপারেশনের সময় সৌমেন গেছে। আর প্রথমবার আমার যখন ভ্যালোর যাই 2012-তে, তখন আমার মেজ মামা গিয়েছিল। এছাড়া কোনো আত্মীয় বন্ধু বান্ধবকে, আত্মীয় বন্ধু আজকে যেতে দেখেছেন? তারা সবাই আছে, বললাম না, সবাই সাপোর্টে আছে, সবাই সাথে আছে। বাট সবার প্রত্যেকের সুবিধা অসুবিধা থাকে, সবাই তো সবসময় আর আসতে পারে না, আর সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না। সেই কারণেই হয়তো সবাইকে তুলে ধরা হয় না। এটার মানে এটা নয় যে আমাদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, কারোর সঙ্গে কোনো কিছু সম্পর্ক খারাপ হয়নি। হ্যাঁ, কিছু কিছু সম্পর্ক তো খারাপ হয়, যেখানে টাকা পয়সার ব্যাপার হয়ে যায়, সেখানে টাকা মানুষের সম্পর্কে সম্পর্ক খারাপ হয়। বাট সেরকম পরিস্থিতি আমাদের সঙ্গে হয়নি, সবার সঙ্গেই সুসম্পর্ক আছে। তবে সবাই সবাই মতো সময় করে সবাই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এবার কেউ এসে আছে, কেউ হয়তো আজকের ডেটে ফোনে যোগাযোগ করছেন। তো সব মিলিয়ে সবাই পাশে আছেন। যাই হোক, আপনাদের সমস্ত যে মনের চিন্তাগুলো ছিল, সেগুলো আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আগাম নতুন বছরের প্রীতীয় শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।